describe also I went hunting হান্টিং ওয়াইল্ড, এইটা এই লাইনটা আইটা কে স্যার, মানে এই যে পোয়েট সে নাকি হচ্ছে আরেকজন যে মৃত যে সোলজারের কথা? This I refers to the German soldier. আচ্ছা আচ্ছা ঠিক The আছে, German soldier who is thought to be dead. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, any other questions from anyone? আর কারোর কিছু প্রশ্ন থাকলে আমরা ডিসকাস করতে পারি। আচ্ছা, নেই তাই তো। আমরা আগের ক্লাসে পোয়েমটার যে টাইটেল স্ট্রেঞ্জ মিটিং, এটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এবং সেখানে আমরা অনেকেই কিছু রিয়াকশনস পেয়েছি, সেগুলো যথেষ্টই খুব যে স্ট্রং আর্গুমেন্ট ছিল। সেটা আমরা যেহেতু আগে আলোচনা করেছি তাই এটা আজকে আর আমরা কন্টিনিউ করছি না। তো যাই হোক, আমার যতদূর মনে পড়ছে যে আমরা ফিনিশ করেছিলাম এই লাইনটাতে, and if it grieves richlier than here. So this was the line that we discussed in the previous class. Can any one of you explain the this particular line, if it grieves richlier than here? কেউ একজন বলো। And if it grieves richlier than here, what does this line mean or refer to? If it grieves richlier than here, এটা আমরা আগের দিন ডিসকাস করেছি। সুমিত্রা, আমি একটু বলবো? হ্যাঁ 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 হ্যাঁ, মমিতা বলছি। হ্যাঁ মমিতা বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে বিষয়টা যেটা আগের দিন আলোচনা হয়েছিল সেটা হলো যে ইফ ইট গ্রিভস রিচলিয়ার দ্যান হেয়ার, এখানে হেয়ার বলতে ডেথের পরবর্তী মুহূর্তটা বলা হচ্ছে, বা হেয়ার বলতে হেলকে বোঝানো হচ্ছে, বা যেখানে তারা মৃত্যুর পর গেছে সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। যে যদি আমাদের মনে কোনো দুঃখ থাকে, যদি আমাদের সাফারিং থাকে, বা যদি আমরা ডিস্ট্রেসফুল থাকি, তাহলে সেই ডিস্ট্রেসটা বা সেই সাফারিংটা বা সেই অ্যাংজাইটিটা মৃত্যুর আগের সময় অনেক ভালো, বা মৃত্যুর আগের সময় বা জীবিত থাকাকালীন অনেক বেটার ছিল মরে যাওয়ার পরবর্তী মুহূর্তের তুলনায়। কিন্তু সেটা কেন? তার কারণ হচ্ছে যে when we live we have minimum hope to overcome our griefs, to overcome our sufferings, but after death there is no hope, there is no chance from that there is no chance from overcoming this very distress. Yes, yes. তাহলে কি হচ্ছে যে এখানে যেই ওয়ার্ডটা যেখানে আমাদের খেয়াল করতে হবে, richlier. So this word is very important here, because here richlier means grief on earth. Grief on earth was much richlier. What? Hello. Much richlier. Why it was richlier? Because on earth there was a possibility to redress the pain, redress the suffering. But when you are in hell, that means you completely lost that opportunity. তাই এখানে সেটাই মিন করতে চাইছে, কারণ আমরা জানি যে আওয়েন as a poet had a great ambition in his life. He had a great hope that in future when he becomes a poet, a mature poet, he will be able to address those issues or those truths that he discovers in his first-hand experience in war, যেটাকে ও আগেও বলছিল যে truth or beauty. So the beauty or the truth, এখানে truth and beauty দুটোই মিন করছে যে that hard realities of life, that must be addressed to, which had never been addressed in poetry.
সো এখানে আমরা দেখব যে দেয়ার ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট যে কনভেনশনাল পোয়েট্রির যে যে কন্টেন্ট বা তাদের যে সাবজেক্ট ম্যাটার, সেই জায়গাটা কিন্তু এখানে যে চেঞ্জ হয়ে আসছে। তো এখানে কিন্তু আমরা দেখব যে মডার্ন লিটারেচারের একটা বিগিনিং শুরু হচ্ছে, মানে একটা বিগিনিং আসছে, যেটা হচ্ছে পোয়েট্রির দিক থেকে। তার কারণ হচ্ছে যে আমরা এই প্রথম দেখব যে Owen was one of those poets who addressed the hard realities of life as it is, যেটা রিয়ালিজমের ক্ষেত্রেও কিছুটা ছিল। রিয়ালিজমের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এভরিডে লাইফকে রিপ্রেজেন্ট করা হতো ভিক্টোরিয়ান এজে। কিন্তু এখানে আমরা দেখব যে এখানে রিপ্রেজেন্টেশনটা কিন্তু একটু অন্যরকম, যেখানে হচ্ছে যে একেবারে টিপিক্যালি ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, এবং এই যে হার্ড রিয়ালিটিস অফ লাইফ যেটাকে সে রিয়ালাইজ করছে, এটা পুরোপুরি ভাবে ইন্ডিভিজুয়াল একটা রিয়ালাইজেশন। এখানেই কিন্তু একটা ইন্ডিভিজুয়ালিটি গ্রো করছে, যেটা লিটারেচারের মধ্যে, যেটা মডার্নিটির একটা বড় দিক। হ্যাঁ, যেখানে হচ্ছে যে কনভেনশনাল যে আইডিয়াস, ট্র্যাডিশনাল যে বিলিফ, সেগুলোকে কোয়েশ্চেন করা হচ্ছে, এবং সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট হুইচ ইজ বেসড অন যে রিয়েল এক্সপিরিয়েন্স অফ লাইফ দ্যাট ইজ বিং অ্যাড্রেসড থ্রু পোয়েট্রি। সো দিস ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ফিচার্স অফ মডার্ন যে পোয়েট্রি অর লিটারেচার আর কি। তো এখান থেকে আমরা দেখছি, আমরা তো এমনিতেও জানি যে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্যাট অ্যাকচুয়ালি বিগিনস যে মডার্ন যে যে এক্সপেরিমেন্টস ইন আর্ট অ্যান্ড লিটারেচার, সেটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার হুইচ ওয়াজ এ কাইন্ড অফ ইউনিভার্সাল ওয়ার। এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা কিন্তু প্রথম, যেটা হচ্ছে গ্রেট ওয়ার, দ্যাট মিনস ইন হুইচ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ participated. So this is the most significant thing about the First World War, which was a kind of যেটাকে বলা হচ্ছে জাইগান্টিক ওয়ার, যে কাইন্ড অফ ইউনিভার্সাল ওয়ার। যদিও এটা বিতর্কিত, অনেকে তুমি যদি বলো যে আফ্রিকা এতে পার্টিসিপেট করেনি, কিন্তু তবুও এটা ধরে নেওয়া হয় যে ইট ওয়াজ এ কাইন্ড অফ যে ইউনিভার্সাল ওয়ার। তাহলে আগে যে ওয়ার গুলো হয়েছে সেগুলো কিন্তু বলা যেতে পারে যেগুলো হচ্ছে লোকালাইজড ফর্ম। হ্যাঁ, কোনো একটা দেশের সঙ্গে কোনো একটা দেশের যুদ্ধ হয়েছে, কিন্তু দিস ওয়াজ দ্য ফার্স্ট যে ওয়ার হুইচ ইন হুইচ অল দ্য কান্ট্রিজ পার্টিসিপেটেড। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে যে তার যে একটা এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু অনেক বেশি, যে তার যে এক্সটেন্ট অনেক বেশি আগের তুলনায়, এবং সেই কারণে আমরা এই চেঞ্জেস গুলো দেখছি। দৃষ্টিভঙ্গির চেঞ্জ হচ্ছে, এবং আর্ট এবং লিটারেচারের যে স্টাইল, টেকনিক, ফর্ম, কন্টেন্ট, সবকিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এই চেঞ্জ হওয়ার পেছনে প্রধান কারণটাই হচ্ছে যে এই ট্র্যাডিশনাল যে আইডিয়াস, মানে যেগুলো এতদিন অব্দি মানুষের একটা ধারণা ছিল যে অন্তত সায়েন্স, মানে অ্যাটলিস্ট সায়েন্স অর রিজন, দিজ আর দ্য থিংস দ্যাট ম্যান ক্যান যে স্টিক টু, ডিপেন্ড অন, যে এগুলো অন্তত এমন কিছু যেগুলোকে ভরসা করা যায়। তাই মধ্যযুগীয় ধারণাগুলোকে যদিও রিজেক্ট করে দেওয়া হয়েছে রেনেসান্সের পরে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ধারণাগুলো, সায়েন্স, টেকনোলজি, রিজন, তারপরে হচ্ছে যে ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন সায়েন্স, হ্যাঁ, এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এগুলোর প্রতি যে একটা চরম একটা ভরসা মানুষের তৈরি হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেল। এমনকি সায়েন্সের উপরে বিশ্বাসও কিন্তু মানুষের ভেঙে যেতে শুরু করলো, কারণ মনে হতে লাগলো যে দিস আর নো লঙ্গার যে ইউজফুল টু রিড্রেস হিউম্যান সাফারিং, কারণ এগুলো তো আরো বেশি বিপদ বাড়িয়ে দিচ্ছে মানুষের। তাহলে কি হচ্ছে যে সেই জায়গা থেকে কিন্তু মডার্নিটিটা তৈরি হচ্ছে। যাই হোক, তাহলে এখানে এই যে এই দিস সেন্স অফ গ্রিফ, যেটাকে বলা হচ্ছে হুইচ ইজ অ্যাকচুয়ালি বেসড অন পোয়েটস যে রিয়েল এক্সপিরিয়েন্স অফ লাইফ, ইজ পার্টিকুলার যে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স অফ লাইফ ইন ওয়ার, সেটাকে সে অ্যাড্রেস করছে। এবং এটা ওর মনে হয়েছিল যে দিস ইজ দ্য ট্রুথ
This is the truth which has never been addressed in poetry. So this is the truth, this is the beauty that he has discovered and that must be conveyed to the people of the world. এটা মানুষকে অবশ্যই বলে যেতে হবে। আর সেটা বলে যেতে গেলে কি করতে হবে, যে হি হ্যাজ টু লিভ, তাকে বাঁচতে হবে। কিন্তু সে যদি মারা যায় তাহলে তো সেই সুযোগটা আর থাকছে না। সো ইফ হি ডাইজ, দ্যাট অপরচুনিটি উইল বি gone forever, that will be lost forever. So this is the actual grief. So this is the cause of his grief that inflicts him so deeply. তাহলে বোঝা গেল এখানে যে গ্রিফের কথাটা বলা হচ্ছে, এখানে গ্রিফটা হচ্ছে সেই গ্রিফ যে আমি একটা ট্রুথ রিয়েলাইজ করেছি ফ্রম মাই ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স অফ লাইফ, ফ্রম দ্য হার্ড রিয়ালিটিস অফ লাইফ, যে ফ্রম মাই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দি ওয়ার ফ্রন্ট, যেটা আমি রিয়েলাইজ করেছি সেটা একটা ভীষণ একটা সিগনিফিকেন্ট একটা ট্রুথ যেটা কেউ কখনো বলেনি। তাহলে সেটা আমাকে বলতেই হবে, আর সেটা বলতে গেলে আই মাস্ট সার্ভাইভ। কিন্তু সেটা হলো না। সো দিস ইজ দ্য কজ ফর হিজ গ্রিফ। সো ইফ হি লিভড, had he lived on earth, there could be a kind of an opportunity to bring hope for mankind, to address those issues that he had realized from his experience of life, to convey those truths through his poetry. So these were the things or his aims of life, but all these dreams or aims are lost. So এখানেই হচ্ছে যে সমস্যাটা, যেটা ও বলতে চাইছে, যে দ্যাট বিউটি, দ্যাট ট্রুথ দ্যাট হি হ্যাড রিয়েলাইজ, যেটাকে ও পরে এক্সপ্লেন করছে, যে যে পিটি অফ ওয়ার, pity of war. So this is the truth, this is the beauty that he finally understood from his experience. So pity of war, pity war distilled. So war, মানে if war teaches you anything, ও এটাই বলছে যে ওয়ার সাধারণত আমাদের কি জানায় বা কি বোঝায়, হোয়াট ডাজ ওয়ার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট টু আস, সেটা কি, যে ওয়ার ইজ আ গ্রেট অপরচুনিটি ফর আস to show your love for the country, to show your patriotism, how much you love your country. So it is the most beautiful thing, the sweetest thing, to sacrifice your life for your motherland, যেটা আমরা জানি যে ওই যে একটা ওই ল্যাটিন একটা ফ্রেজ আছে, যে ওটা পসিবলি ওভিডের সম্ভবত, যে ওই ডালসিট এট ডেকোরাম এস্ট, যে সরি ওটা ওভিডের নয়, ওটা হচ্ছে হোরেস ল্যাটিন পোয়েট, তার যে ডালসিট এট ডেকোরাম এস্ট প্রো প্যাট্রিয়া মরি বলে যে কথাটা আছে, যেটা খুব বিখ্যাত একটা কথা, যেটা মানে হচ্ছে যে ইট ইজ আ সুইটেস্ট থিং টু ডাই ফর ইউর কান্ট্রি। দেশের জন্য প্রাণ দেওয়ার থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। তো এটাকে সবসময় গ্লোরিফাই করা হতো। এবং যেটা বললাম যে ওয়ার মানেই হচ্ছে যে ওয়ারকে মনে করা হতো ইট ইজ দ্য অনলি যে ডিফেন্স, যে ওয়ারের মাধ্যমে কি করতে পারে, যে ওয়ার ক্যান অনলি প্রোটেক্ট ইউ, গিভ ইউ সিকিউরিটি ফ্রম ইউর এনিমিস, এটা সবসময় ধরে নেওয়া হয় যে যুদ্ধই তোমাকে প্রোটেকশন দেবে। কিন্তু যে বাট দ্য reality teaches you that war can only result in another war or series of wars, so it can never bring peace. তা এই যে রিয়েলাইজেশনটা, যেটা কখনো কোনো পোয়েট্রিতে কিন্তু অ্যাড্রেস করা হয়নি, যেটা আওয়েনের মনে হয়েছে এটা অবশ্যই অ্যাড্রেস করা উচিত। সো দিস ইজ, সো ওয়ার ক্যান, if what teaches you anything, it teaches you pity. এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যেটা কিন্তু আমরা কখনো আগে শুনিনি আওনের আগে, যে যুদ্ধ তোমাকে যদি কিছু শিখিয়ে থাকে সেটা হচ্ছে যে করুণা, মায়া, অন্যের প্রতি দয়া। যুদ্ধ সাধারণত আমরা জানি যে ওয়ার টিচেস ইউ যে হাউ টু স্যাক্রিফাইস ইউর লাইফ ফর ইউর কান্ট্রি, ইট টিচেস ইউ দ্য পাওয়ার অফ লাভ ফর ইউর কান্ট্রি, প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম, অল দিস থিংস। বাট ওয়ার ক্যান অলসো টিচ ইউ পিটি, তোমাকে মানে অন্যের প্রতি করুণা তৈরি হওয়া আর কি। তাহলে কি হচ্ছে যে, সো দিস ইজ দ্য ট্রুথ দ্যাট হি ওয়ান্টস টু অ্যাড্রেস, কিন্তু সেটা যেহেতু দ্যাট
মানে হি ইজ অ্যাকচুয়ালি গ্রিভিং ফর দ্যাট লস্ট অপরচুনিটি। ঠিক আছে, তাহলে এটা আমাদের বোঝা গেল। ফর বাই মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাভড। So this was his hope of life, that by the virtue of his poetry, by the power of his poetic skill, he uh, 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 could have distributed love to the people, or could redress the suffering of the people. He could make people হ্যালো সুমিত, joyful. সুমিতা? হ্যাঁ 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 হুম। হ্যাঁ, বলছি যে চন্দ্রিমা একটা প্রশ্ন করেছে, ওটা একটুখানি দেখো তুমি কমেন্ট বক্সে। চন্দ্রিমা না? হুম। চন্দ্রিমা, হ্যাঁ। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেস। ব্লেসিং এর আইডিয়াটা কেন দিয়েছেন পোয়েট একটু ডিসকাস। ও আচ্ছা আচ্ছা, লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তুমি আমি একটু ঠিকই চেষ্টা বলেছো। করবো। হ্যাঁ 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 হ্যাঁ, বলো না। হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করলো যে ব্লেস কেন, তো আমার মনে হলো যে ব্লেস ইজ আ সিম্বল অফ শোয়িং ফরগিভনেস অর মার্সি এখানে। তার মানে বোঝাতে চাইছে যে এই ডেড সোলজারটা, দ্যাট আফটার ডেথ দেয়ার ইজ নো এনমিটি, উই বিকাম ফ্রেন্ডস after death, because we have undergone the same experiences of life or the same experiences of bloodshed. And it also signifies that they have achieved a sort of emotional affinity or brotherhood after death. এটাই কি ব্যাপার? ইমোশনাল অ্যাফিনিটিটা, একটা ফরগিভনেস এর মাধ্যমে ইমোশনাল অ্যাফিনিটি, এটাই কি বোঝাচ্ছে ব্লেসটা? হ্যাঁ অবশ্যই, যে সেন্স অফ পিটি যেটার কথা বলা হচ্ছে সেটার থেকেই হয়তো সেই কথাটা বলছে, বা যেটা তুমি বললে যে মার্সিফুল একটা যে জেস্চার রয়েছে ওটার মধ্যে, হ্যাঁ, যে অ্যাজ ইফ টু ব্লেস। তাহলে এখানে হচ্ছে যে যে অ্যাজ ইফ দে আর নাও যে মেকিং যে পিসফুল বন্ড, এ পিসফুল, যেটাকে ট্রিটি বলা হয়, হ্যাঁ, যেটা হয়তো আর্থে সম্ভব হলো না, যে কিন্তু যেটা হেলে ফাইনালি, হ্যাঁ 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 সেটা সম্ভব হলো। তো এখানে ব্লেসিং এর কথাটার মধ্যে সেই জায়গাটা রয়েছে। আর আরেকটা হতে পারে, যেটা আমরা একটু পরে সেটা বুঝতে পারবো, যেখানে হচ্ছে যে ওই যে পোয়েটকে কিন্তু একটা ওই যে ক্রাইস্ট লাইক ফিগারের মতন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যে পোয়েট মানে পোয়েটস আর প্রফেটস, এই ধারণাটা এখানে আমরা দেখবো, কারণ এই পোয়েমটাকে বলা হয় একটা ভিশনারি পোয়েম। কারণ ফিউচারে কি হবে সেই হতে পারে তারও একটা কিন্তু যে ইন্ডিকেশন পোয়েমটার মধ্যে রয়েছে। যার ফলে সেই যে সেন্স অফ মার্সি, মানে যেটা হচ্ছে যে বিপ্লিক্যাল যে যে প্রিচিং, সো দ্যাট ইজ অলসো অ্যাড্রেসড থ্রু দিস পোয়েম, যে যেখানে ক্রাইস্টের কথাটা বলা হচ্ছে যে দে সাফার্ড, দে দে ব্লিড, বাট দে নেভার শেড ব্লাড। এই যে কথাটা আর কি, যে ক্রাইস্ট কিন্তু যেটা হচ্ছে যে যে প্রিচিংটা করেছিলেন, যে যে বি কিল্ড বাট ডু নট কিল, হ্যাঁ, যে স্যাক্রিফাইস ইউর সেলফ ফর দ্য সেক অফ দ্য ম্যানকাইন্ড, বাট নেভার ইনফ্লিক্ট পেইন আপন আদার্স। তুমি যন্ত্রণা ভোগ করো কিন্তু অন্যের উপর এই যন্ত্রণাটা দিও না। দ্যাট যে বিবলিক্যাল যে যে ফিলোসফি, দ্যাট idea of mercy, that is also addressed here, যার ফলে এখানে ব্লেসিং এর কথাটার মধ্যে সেই ইন্ডিকেশনটাও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসছি যে ফর বাই মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাভড, and of my weeping something had been left। তাহলে বোঝা যাচ্ছে যে and of my weeping, এখানে of my weeping, that is যে of my death, just because of my death something has been lost, something has been left, so that opportunity is lost, that he could have made many people joyful, he could have helped many people to overcome the loss
which was resulted from war. তাহলে এই সুযোগগুলো তার যে চলে গেল, which must die now. So the main cause of his suffering is that that truth died with the death of himself. বুঝা গেল? তাহলে কি হচ্ছে যে মানে ওর মৃত্যুটা কিন্তু ওর যে মূল কারণ নয় যে দুঃখের, বুঝা গেল? সো the death was not the actual cause of his suffering, but the actual cause of his suffering was that opportunity also lost. That opportunity is also lost with his যে untimely death. যেহেতু সে মারা গেল, তাহলে তার সঙ্গে that truth also died. So that is the actual cause of suffering, which must die now. I mean the truth untold. So this is the most important, one of the most important phrases of this poem, the truth untold. The truth untold, that means যেটা আমরা এতক্ষণ বললাম, the truth untold, that truth that what teaches us, that is যেটা পরের লাইনে সে বলবে, the pity of war, the pity war distilled. So that the word pity is repeated twice just to emphasize upon the importance of the word, that if what teaches us anything, it is pity. So this is the most important thing, the truth untold. So this is the central the idea of the poem, যেখানে আওয়েনও কিন্তু যে তার যে পোয়েট্রি যে অ্যান্থোলজি which was published posthumously after his death, যেখানে একটা প্রিফেজে কিন্তু আওয়েন এই কথাটা লিখেছিলেন যে my subject is war and the pity of war. So the pity of war, this is the subject of his poetry. So this is the most significant thing, or that beauty or the truth that he wants to address. The pity of war, the pity war distilled. So this truth died with his death. Now এবার কি হবে যে now the poet will give some visionary ideas যে as he is now dead, that means that truth is also killed with him. So now ignorant people are ignorant because they are not given the actual truth about war. যেহেতু সে বলতে পারলো না, so people remain ignorant, so they will carry on that same destructive war in future. So this will go on উইদাউট এন্ড, তাহলে এটা চলতে থাকবে। এবং সেই জন্য সেই কথাটা বলছে যে মানে এখানে সে একটা প্রফেটিক একটা যে স্পিচ রাখছে যে কি হবে, যে নাও মেন উইল গো কন্টেন্ট উইথ হোয়াট উই স্পয়েলড। সো অল দ্য থিংস হুইচ আর রুইন্ড অর স্পয়েলড ইন ওয়ার, যে কি হবে যে পিপল, দ্য ওয়ারিং পিপল, দ্য ওয়ারমঙ্গার্স, they will be satisfied with the idea that they have ruined or destroyed to a great extent of their the estate of their enemies or the life of their enemies. So they have brought about a huge destruction upon their enemy sides. এই ধারণাটা তাদেরকে খুব আনন্দ দেবে যে আমরা কতটা ডিস্ট্রয় করতে পেরেছি, যে কে কত বেশি ডিস্ট্রয় করতে পেরেছে। তাহলে সেটা নিয়ে তারা কন্টেন্ট থাকবে যে হাউ মাচ দে হ্যাভ ডিস্ট্রয়েড, হাউ মাচ দে হ্যাভ স্পয়েলড। এখানে স্পয়েলড বলতে ডিস্ট্রয়েড। আবার এই স্পয়েল এই ওয়ার্ডটার কিন্তু আরেকটা মিনিংও আছে, যেটাও এখানে আমরা যে কানেক্ট করতে পারি সেটার সঙ্গে, স্পয়েল, SPOIL, স্পয়েল এই ওয়ার্ডটার আরেকটা মিনিংও হয়, সেটা কি? কেউ একজন বলো। সুমিতা, হ্যাঁ, their life, their lives are wasted, their life are completely ruined
আনটাইমলি ডেথ কে হয়তো এটা বলতে পারে যে হুম, their lives are completely spoiled due to হুম, this warfare, হ্যাঁ, সেটা একটা হতে হ্যাঁ, পারে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটা রুইনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ স্পয়েল হ্যাঁ কথাটার একটা মিনিং হচ্ছে রুইন, আবার স্পয়েলের হ্যাঁ কিন্তু আরেকটা মিনিংও হয়, সেটাই আমি জানতে চাইছি। না, When we দুটো আমি একটা বলছি যে একটা হচ্ছে যারা মানে যুদ্ধ করছে দোজ হ্যাঁ, হ্যাঁ, soldiers, their lives are completely ruined, which which had been which would have been their lives would have been uh, 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 full of হুম, হুম, prosperity, হুম, সেটা হুম, সেটা হুম, হতে পারত, but হুম, হুম, due to this warfare their lives are completely shattered, সেটা। আর একটা হচ্ছে হুম, what spoiled, সেটা হতে পারে যে মানে যে ধ্বংসটা চালাচ্ছে ওরা হুম, পৃথিবীর হুম। ওপর, সেই ধ্বংসটা হতে পারে, মানে সেইটা একটা হচ্ছে ফিজিক্যাল যে একটা এক্সপ্রেশন আছে, স্পয়েলস অফ ওয়ার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্পয়েলস অফ spoils, ওয়ার, যেখানে স্পয়েলটা হচ্ছে নাউন হিসেবে ইউজ হয়। হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা, স্পয়েলটা কি মিন করছে? মানে ডিস্ট্রাকশন যেটা হচ্ছে সেটা মানে ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন একটা, আরেকটা হচ্ছে যে যে যেটাকে বলা হচ্ছে যে মানে দ্য এস্টেটস অর দ্য ট্রেজার অর দ্য ভ্যালুয়েবল থিংস দ্যাট দ্য যে ভিক্টোরিয়াস যে সাইড দ্যাট প্লান্ডার ফ্রম দ্য এনিমি সাইড। বুঝে গেল? তাহলে যে যে সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হয় মানে যুদ্ধের পরে, মানে এটা তো একটা নিয়ম, মানে যে যখন যুদ্ধ হয়, যখন কোনো আহ, দেশ বা কোনো একটি সাইড যখন সে যুদ্ধে জয় করে, তখন সে কি করে, যে যারা ডিফিটেড, তখন সেখানে তারা প্লান্ডারিং করে, মানে যেটাকে বলে লুণ্ঠন করা আর কি। এবং যে জিনিসগুলো তারা লুণ্ঠন করে, তার মধ্যে মূলত হচ্ছে ধন সম্পত্তি এবং হচ্ছে উইমেন, নারী, এদেরকে তারা লুট করে। এবং এদেরকে বলা হয়, মানে যা কিছু লুট করা হয় এগুলোকে স্পয়েল বলা হয়। মানে হচ্ছে যে যুদ্ধে অর্জিত সম্পদ, সেটাকে বলা হয় স্পয়েল। হ্যাঁ, মানে এটা সম্পূর্ণ একটা অন্যরকম একটা মানে হয় স্পয়েল ওয়ারটার আর কি, যেটাকে আমরা প্লান্ডার বলে থাকি অনেক সময়। হুম, স্পয়েলস অফ ওয়ার মিনস ভ্যালুয়েবল থিংস হুইচ আর যে ফোর্স ফোর্সিবলি যে যে টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য এনিমি সাইডস, এরকম আর কি মানে এটা বলা যেতে পারে। তাহলে এখানে আমরা এভাবে দেখতে পারি যে মেন উইল গো কন্টেন্ট হোয়াট উই স্পয়েল। তাহলে এই যুদ্ধে জয় করে যে যা কিছু সম্পদ অর্জন করেছে, সেটা নিয়েও সে খুশি থাকবে, যে দ্যাট আই হ্যাভ encroached upon যে সাম অফ দা টেরিটরিজ অফ মাই এনিমি সাইডস, যে তাদের কিছু জমি দখল করে নিয়েছি, তাদের কিছু সম্পদ আমি ছিনিয়ে নিয়েছি, এই ভেবে সে খুশি থাকবে। নাও মেন উইল গো কন্টেন্ট উইথ হোয়াট উই স্পয়েলড অর ডিসকন্টেন্ট বয়েল ব্লাডি অ্যান্ড বি স্পিল্ড। তাহলে কি হচ্ছে যে, আর যদি সে ডিসকন্টেন্ট থাকে, আইদার যে দ্য ওয়ারমঙ্গার্স উইল বি স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড, যে কোনো একটা হবে। স্যাটিসফাইড হবে এই কারণেই যে দুটো কারণে, একটা হতে পারে যে দ্যাট দে হ্যাভ ডিস্ট্রয়েড, দে হ্যাড ব্রট অ্যাবাউট গ্রেট ডিস্ট্রাকশন আপন দ্য এনিমি সাইড একটা, আরেকটা হচ্ছে যে দে হ্যাভ স্ন্যাচড অ্যাওয়ে মেনি ভ্যালুয়েবলস ফ্রম দেয়ার এনিমি সাইড। তাহলে এই দুটো কারণে তারা কন্টেন্ট থাকবে, মানে তারা স্যাটিসফাইড থাকবে। আর যদি তারা ডিসকন্টেন্ট হয়, ওই একই দুটো কারণে তারা যদি ডিসকন্টেন্ট হয়, তাহলে কি হবে, they will boil bloody and be spilled, so they will kill people and will be killed too. So this would be the future, the picture of the future generation. এটা ও যে প্রফেসাইজ করছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আমরা দেখবো যে এখানে পোয়েমটা একটু প্রফেটিক হয়ে যাচ্ছে। সো হিয়ার আউন প্লেস দ্য রোল অফ এ প্রফেট। এবং আরেকটা আমরা যেখানে দেখবো যে ফার্স্ট ওয়ার্ল্ডের পরে যে ওই যেটা হয়েছিল ইকোনমিক ক্রাইসিস, যেটাকে আমরা গ্রেট ডিপ্রেশন বলি, তো দ্যাট ইজ অলসো বিং যে যে সাজেস্টেড থ্রু দিস লাইন। হ্যাঁ, যে গ্রেট ইকোনমিক ক্রাইসিস, হ্যাঁ, যেটা পোস্ট ওয়ার ইয়ারে যেটা হয়েছিল। ঠিক আছে, তারপরে কি বলছেন, আহ কোথায় গেল, নাও men will go content with what is spoiled or discontent while bloody and be spilled. They will be swept with swiftness of the tigress. So this will be the condition of the future
world, that warmongers who are dissatisfied, discontent, they will স্যার wage another war. স্যার এক হ্যাঁ, মিনিট একটু মনীষা বলতে বলো। রয়্যাল ব্লাডি বলতে কাদের রেফার করেছে? সোলজার্সদের? যে সোলজার্সরা দেশ মানে ওই প্যাট্রিয়টিজমের জন্য যুদ্ধ করতে গিয়েছে বা দেশ মায়ের ভালোবাসা প্রকাশ করার জন্য যারা যুদ্ধক্ষেত্রে আছে, রয়্যাল ব্লাডি বলতে কি তাদের বোঝানো হয়েছে, নাকি ওই হেরে যাওয়ার জন্য যে একটা ডিপ্রেশন সেটা বোঝানো হয়েছে? সোলজার্সদের কথা বলা হচ্ছে না, কারণ সোলজার্সরা কিন্তু যুদ্ধ করে না। যেটা আমাদের অ্যাপারেন্টলি মনে হয় যে সোলজার্স আর রেজিং ওয়ার, কিন্তু তারা অ্যাকচুয়ালি যুদ্ধ করে না। তাদেরকে যে একটা যে টুল হিসেবে তাদের দিয়ে ব্যবহার করা যুদ্ধ হয়। করানো হয়, তাদের হ্যাঁ, করানো হয়। হ্যাঁ, যুদ্ধটা করে কিন্তু যেটা হচ্ছে রুলার, কিং, অর যে ইউজ করা হয়। হ্যাঁ, স্টেট অ্যাকচুয়ালি যুদ্ধ করে। হুম, বোঝা গেল? তাহলে তাই এখানে এখানে কিন্তু হ্যাঁ, বলতে ওয়ার আবার কি মঙ্গার্সদের কথা বলা হচ্ছে। ওয়ার রেফার মঙ্গার্স করছে? মানে যারা যুদ্ধবাজ, যারা যুদ্ধ করে, যুদ্ধটাই যাদের রাজনীতি, আচ্ছা, ঠিক যারা যুদ্ধের মাধ্যমে আর কি যে নিজেদের মুনাফা নিতে চায়, তারাই হচ্ছে, তাদের কথা এখানে বলা হচ্ছে। নাও মেন উইল গো, আচ্ছা হলো, দে উইল বি সুইফট উইথ দ্য সুইফটনেস অফ দ্য টাইগ্রেস। হুম, তা এখানে সেই রেফারেন্সটাই রয়েছে যে দিস ওয়ারমঙ্গার অর rapacious men, হ্যাঁ, they will continue their যে cruelties, atrocities and destruction with the same যে vitality, হ্যাঁ, এরকম তারা করবে আর কি। এবং একই সঙ্গে তারা কি করবে যে they will be none will break ranks, though nations trek from progress, so they will never break their ranks. এই কথাটার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে দ্য ওয়ার মঙ্গার্স দে রেজ ওয়ার্স উইথ অনলি দ্য পারপাস অফ যে সিকিউরিং দেয়ার পজিশন, দেয়ার র্যাঙ্ক, দেয়ার পাওয়ার, তাই তো? তাদের ক্ষমতাটাকে ধরে রাখার জন্যই তারা এই যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এবং সেই জন্য বলছে দে উইল নেভার ব্রেক ফ্রম দেয়ার র্যাঙ্ক, যে কখনোই কিন্তু তারা তাদের যে ক্ষমতা হাতছাড়া তারা করবে না, কারণ ক্ষমতাকে ধরে রাখার জন্যই তারা এই যুদ্ধটা করে। যে তারা কখনো বলবে না যে যে না ঠিক আছে, যে আমি যে যে যুদ্ধ করলাম না বা ছেড়ে দিলাম। আমরা দেখি যে যতই যে ইন্ডিয়া পাকিস্তান চায়নার সঙ্গে যতই আমাদের ইয়ে হোক, মানে আমরা দেখি যে নানান ধরনের কনফ্লিক্ট তৈরি হোক, কখনো কিন্তু কোনো রাষ্ট্র নেতা বলে না যে যে আমরা যুদ্ধ চাই না। হুম, তারা কিন্তু বারবার ওটাকে মানে যে ওয়ার মঙ্গারিং যে যে স্পিরিট, হ্যাঁ, সেটাকে ভীষণ রকম ভাবে তারা ফ্যানিং করে। সেই জন্যই আমরা এখানে দেখবো যে তারা কিন্তু সেই র্যাঙ্কটাকে তারা ছাড়তে চায় না। তাহলে কি বলছে? নান উইল ব্রেক র্যাঙ্ক though nations trek from progress, so war will go on, it will never be discontinued, the warmongers will go on যে like like before, এবং কি হবে যে but they are actually indifferent to the progress of the country, the progress of the nations, so they never care for the people of the country or the nation. তারা কিন্তু সেটা নিয়ে চিন্তিত নয়। তাহলে কি হচ্ছে যে আমরা ওয়ারমঙ্গার্সদেরকে সাধারণত গ্রেট প্যাট্রিয়ট হিসেবে দেখি, যে that they are great patriot, they wage war against the enemy sides, they protect us, but these people are actually মানে they are against the nation, because they never care for the country, they never care for the nation, its economic condition, এগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তো সেজন্য বলছি যে দো নেশনস ট্রেক ফ্রম প্রোগ্রেস, এই ট্রেক ওয়ার্ডটা এখানে কি মিন করছে? ট্রেক ফ্রম প্রোগ্রেস, দ্যাট ইজ দ্যাট ইট ফল ব্যাক ফ্রম ইটস প্রোগ্রেস, মানে পিছিয়ে আসা, ড্র্যাগ বিহাইন্ড ফ্রম ইটস ইকোনমিক যে স্টেবিলিটি।
এবার পোয়েট একটু কি বলছে যে হি ইজ নাও ফোকাসিং অন হিমসেলফ, সেটা কি বলছেন যে কারেজ ওয়াজ মাইন অ্যান্ড আই হ্যাড মিস্ট্রি, উইজডম ওয়াজ মাইন অ্যান্ড আই হ্যাড মাস্টারি। এখানে তিনি চারটে কোয়ালিটিজ এর কথা বলছেন, কারেজ, মিস্ট্রি, উইজডম অ্যান্ড মাস্টারি। তাহলে কি হচ্ছে যে অ্যাজ এ পোয়েট হি থিংস দ্যাট যে poet should be courageous, they should be courageous enough to convey the real truth of life. So they should have that যে boldness to express the actual truth, তাহলে সেই কারেজটার মধ্যে ছিল। and he had the mystery. What does this word mean? Here mystery means that wisdom or the insight that a poet should have. So it is one of the qualities of a poet that he or she has that insight or that quality to know the truth, to see through the common যে conceptions of life. তো এটা হচ্ছে তার সেই মিস্ট্রি, যেটা আমরা মনে হয় যে পোয়েটকে আমরা যে তাকে সবসময় একটা সুপিরিয়র পজিশনে রাখি, বিকজ উই থিঙ্ক দ্যাট a poet could envision something that we can never see with our common eyes. So that's why they are insightful, they are wise. So this is the mystery or the mysterious quality of a poet. So I had mystery, আরেকটা সে কি বলছে যে কারেজ, মিস্ট্রি অ্যান্ড উইজডম। হ্যাঁ, উইজডমটাও এখানে মিস্ট্রি আর উইজডম অনেকটা একই রকম, মানে সিমিলার হচ্ছে। যে উইজডম বলতে এখানে যে নলেজ সেটাকে রেফার করছে, আর মিস্ট্রি বলতে সাম কোয়ালিটি, সাম আননোন হিডেন যে কোয়ালিটিজ অর পাওয়ার দ্যাট এ পোয়েট পজেসেস। এমন কিছু ক্ষমতা যেটা আমাদের মনে হয় যে যে একজন কবি কি করে এরকম ভাবতে পারে, যেটা আমাদেরকে খুব সারপ্রাইজ করে, আমরা খুব বিস্মিত হই যে সে কি করে এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলা কি পোয়েট বলছে না ওই ডেড সোলজারটা বলছে? এই কথাগুলো হচ্ছে এটা হচ্ছে ইয়ে ডেড সোলজার, জার্মান, মানে ওয়ান হু ওয়াজ কিল্ড। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ওই তো মানে মূলত কথাগুলো সব ওই বলছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আরেকটা কথা কি ছিল, মাস্টারি। মাস্টারি দ্যাট মিনস দ্যাট স্কিল অর ক্রাফটসম্যানশিপ। হ্যাঁ, কবিতা লিখতে গেলে যে যেগুলো জানতে হয়, যে কবিতা লেখার যে মানে ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে হচ্ছে যে মেট্রিক্যাল প্যাটার্ন, এগুলো সম্পর্কে তার যে নলেজ, তাহলে এগুলো হচ্ছে যে মাস্টারি। তাহলে সবকটা কোয়ালিটিসই তার মধ্যে ছিল। অ্যাজ এ পোয়েট he had the insight, he had the wisdom, he had the courage to know, tell the truth, and he also had the mastery over the art of poetry. So he could সুমিতা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, সুমিতা, মমিতা বলছি। হ্যাঁ বলছি যে এই বিষয়টাকে তুমি একটা ইন্টারপ্রিটেশন দিলে খুব ভালো লাগলো এটা। আমি না আরেকটু অন্যভাবে এটাকে ভেবেছিলাম, তো যদি এরকম ভাবেও ভাবা যায়, সেটা এই দুটো লাইনকে পার্টিকুলারলি, সেটা হচ্ছে কারেজ ওয়াজ মাইন অ্যান্ড আই হ্যাড মিস্ট্রি, উইজডম ওয়াজ মাইন্ড অ্যান্ড আই হ্যাড মাস্টারি। তো মানে আমরা যদি কারেজ ভার্সেস উইজডম এবং মিস্ট্রি ভার্সেস মাস্টারি এরকম ভাবে যদি একটা অ্যান্টিথেটিক্যাল রিলেশনশিপ এস্টাবলিশ করি, তাহলে কি এরকম ভাবে আমরা ভাবতে পারি যে when I had the courage to participate in the war, then I had a sort of romantic idea, a sort of romantic views of the war, that war is very beautiful, war is a way to promote my nationalistic spirit. So that was a courage
that promoted a sort of mystery about war that is not very clear. Actually, mystery to something which is not very profound, which is something very superficial, which is not very clear. মিস্ট্রিটাকে আমরা এভাবে বলতে পারি যে মিস্ট্রিটা খুব বেশি ক্লিয়ার বা খুব প্রফাউন্ড বা খুব ডিপ নয়। এবং তার সঙ্গে এবং যখন আমার উইজডম এলো যুদ্ধ করতে করতে, when I gained the experiences of war, then I had the mastery of truth. So then I had the knowledge, then I had the profound or deep knowledge about the warfare. সে এই দুভাবে কি কন্ট্রাস্ট আনা যেতে পারে এই দুটো লাইনের মধ্যে, কারেজ ভার্সেস উইজডম এন্ড মিস্ট্রি ভার্সেস মাস্টারি? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তোমার এক্সপ্লেনেশনটা খুব ভালো, কিন্তু এখানে একটু তুমি দেখো, ও কিন্তু প্রত্যেকটাকেই পজিটিভ কোয়ালিটিস হিসেবেই দেখছে, কারণ ও বলছে যে এই কোয়ালিটিস গুলো ওকে যে কি হেল্প করতে পারতো, যে পরের লাইনে যেটা বলছে টু মিস দ্য মার্চ অফ দিস রিট্রিটিং ওয়ার্ল্ড। তাহলে এই যে ওয়ার্ল্ড, যেটা আমরা মনে করছি যে ওয়ার্ল্ড ইজ অলওয়েজ প্রোগ্রেসিং, যে বাই ভার্চু অফ ইটস যে সাইন্টিফিক এক্সপেরিমেন্টস, বাই ভার্চু অফ ইটস যে এক্সপ্লোশন অফ নলেজ, যে সভ্যতা মানুষ এগোচ্ছে, এখানে আওয়েন কিন্তু ঠিক উল্টো কথাটা বললেন যে ওয়ার্ল্ড ইজ রিট্রিটিং, যে পৃথিবী বা মানব সভ্যতা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এবং এই যে পিছিয়ে পড়া, যে ক্রমশ পিছিয়ে পড়াটাকে আমি কি করতে পারতাম, আই কুড হ্যাভ রেজিস্টেড ইট, কারণ আই হ্যাড দ্যাট যে পাওয়ার, দ্যাট কোয়ালিটিস, যে টু কনভে দ্য ট্রুথ, that would be powerful enough to make people যে রিফর্ম দেমসেলস। এই যে জায়গাটাও বলছে, সেই তুমি যেভাবে বলছো যে কন্ট্রাস্টটা, সেটা অতটা আসছে কিনা আমি অতটা শিওর নই। বলছি যে যেটা ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তো এটাকে এইভাবেও দেখতে পারি যে আমরা যে এটা দেখতে পাচ্ছি, এটা একটা জার্মান সোলজার বলছে যে যুদ্ধক্ষেত্রে মারা গেছে, যুদ্ধ করতে করতে মারা গেছে, এটা তার স্পিচ, সে তার এক্সপিরিয়েন্সেস দিচ্ছে। তো এখানে আমরা এই চারটে কোয়ালিটিসকে একটা পোয়েটের হিসাবে ডেসক্রাইব, তো আমরা এই চারটে কোয়ালিটিসকে একটা সোলজারের এবিলিটি হিসাবেও ডেসক্রাইব করতে পারি, যে সোলজার হ্যাজ কারেজ, হি হ্যাজ মাস্টারি, উইজডম অ্যান্ড মিস্ট্রি, উইজডম অ্যান্ড মাস্টারি। এটাকে তো আমরা ওই সোলজারের দিক দিয়েও বিচার করতে পারি যে সোলজারের কারেজ ছিল, সেই জন্য। কিন্তু সোলজারের কারেজটা কি, হ্যাঁ, কিন্তু সোলজারের যুদ্ধে যাওয়ার কারেজটা কি এখানে গ্লোরিফাইড হচ্ছে আদৌ? না, এরা যে এখানে কিন্তু এটাই বলছি যে কারেজ কি এখানে শেয়ার থেকে গ্লোরিফাইড। পুরো কবিতাটা তো যুদ্ধের প্রতি একটা ক্রিটিক বলা যেতে পারে। তো সেখানে যদি যুদ্ধের প্রতি ক্রিটিক হয়, তাহলে যুদ্ধে যাওয়ার কারেজের প্রতি, যে কারেজের কথাটা বলছো, কারেজ তো দুরকম হতে পারে। একটা হচ্ছে যে হিরোইক কারেজ, যেটা মানে হুইচ ইজ অলওয়েজ মানে আইডিয়ালাইজড ইন ওয়ার, যে মানে যেটা হচ্ছে কিলিং দ্য এনিমিজ, সেটা এক ধরনের কারেজ যেটা সোলজারের ক্ষেত্রে রিকোয়ার্ড। কিন্তু আরেকটা কারেজের দিকটা হচ্ছে যে টু স্পিক দ্য ট্রুথ, সত্যিটাকে বলা, হ্যাঁ, সেটাও কিন্তু একটা কারেজ। হ্যাঁ, এখানে কারেজের ধারণাটা দুরকম ভাবে আমরা দেখতে পারি, যে কারেজ মানে যে সবসময় যে মানে হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা সোলজারের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়। হ্যাঁ, এবং মিস্ট্রি বলতে কিন্তু এখানে পোয়েটিক মিস্ট্রির কথাটাই বলছে। হ্যাঁ, কারণ একেবারে তুমি যদি আধুনিক কবিতার দিক থেকে দেখো, আধুনিক কবিরা মনে করে না যে কোনো মিস্ট্রি কিছু আছে কবিদের মধ্যে, যেটা আমরা তো পরে যখন রাশিয়ান ফর্মালিজম থেকে তো স্ট্রাকচারিজম থেকে যে ধারণাটা ভেঙে গেল, কিন্তু তার আগে অব্দিও কিন্তু মনে করা হতো যে কবিদের একটা কিছু মিস্টিরিয়াস পাওয়ার আছে যেটা আননোন। হ্যাঁ, এবং সেই রোমান্টিক যে হ্যাংওভারটা কিন্তু আওয়ানের মধ্যে রয়েছে, মানে ও একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে রয়েছে, ও একই সঙ্গে রোমান্টিক আবার একই সঙ্গে কিন্তু মডার্ন পোয়েট, মানে দুটো কোয়ালিটিসই কিন্তু এখানে ক্রিস ক্রস করছে। সেজন্য আমরা এখানে একটু সমস্যাজনক হয়ে যাচ্ছে আওয়ানকে বোঝা, কারণ আওয়ান একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে রয়েছে। তুমি ওকে রোমান্টিক হিসেবেও দেখতে পারো, আবার পুরোপুরি রোমান্টিকও তা নয়, কারণ ও ভীষণ একটা রিয়ালিস্টিক এক্সপিরিয়েন্সের কথা ও বলছে, এবং যেগুলো আমরা সাধারণত রোমান্টিক স্পিরিট হিসেবে দেখি, ওয়ার, যে প্যাট্রিয়টিজম, সেগুলোকে ও এখানে ব্রেক করছে, এবং সেই কারণে একটু জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর সোলজার নয় মনীষা, এখানে আমরা দেখব যে যে দিস টু পিপল, দে আর মোর অফ এ হিউম্যান বিইং
দে আর মোর অফ এ পোয়েট দ্যান এ সোলজার। ওরা কিন্তু অ্যাকচুয়ালি সোলজারই নয়, মানে দে অনলি যে সোলজার ইন অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, পোশাকে তারা সোলজার, কিন্তু যে তারা যে কথাগুলো বলছে এই কথাগুলো সবই একজন পোয়েটের কথা, পোয়েটিক বিষয়। আর আমরা যতই বলি না কেন যে ও একজন এনিমি সোলজারের সঙ্গে কথা বলছে, জার্মান সোলজার, সেটা সম্পূর্ণ একটা লিটারাল সেন্সে, কিন্তু হ্যাঁ, এটা আওয়েন কিন্তু আমরা খুব ভালো করে যদি পোয়েমটাকে বোঝার চেষ্টা করি দেখো আওয়েন কিন্তু এখানে ও মানে নিজের কথাটাই জার্মান সোলজারের মুখ দিয়ে বলাচ্ছে। এখানে কবিতা নিজের বলছে, কিন্তু সেটা পুরো স্পিচ যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু জার্মান সোলজারের মুখ দিয়ে বলা। জার্মান সোলজারটা এখানে মানে ইজ নাথিং বাট এ পোয়েটিক টুল, হ্যাঁ, ওকে ব্যবহার করছে শুধুমাত্র কথাগুলো বলার জন্য, আর কিছুই না। কিন্তু ওই জায়গাটাতে এই কনফিউশনটা আসছে যে এই কথাগুলো পুরোটাই বলছে জার্মান সোলজার, তাহলে আমি যদি এখানে ধরে নিই কারেজ ওয়াজ মাইন অ্যান্ড আই হ্যাড মিস্ট্রি, তো এখানে এটা হচ্ছে জার্মান সোলজারের মানে যে ইমাজিনেটিভ পার্সন তার কারেজের কথা বলছে, তার মিস্ট্রির কথা বলছে, না পোয়েটের রোজা বলতে সব তো আয়নেরই কথা না, ওরই কথাগুলো ও বলছে। কেন বলছে, কেন জার্মান সোলজার বলছে? বিকজ জার্মান সোলজার ইজ অ্যাকচুয়ালি হিয়ার যে দ্য অ্যাজিউমড পার্সোনালিটি, মানে ডেড পার্সোনালিটি অফ আওয়েন। ও আসলে ওরই একটা গোস্টলি স্পিরিট, সেই জন্যই আর কি ওই কথাগুলো বলছে। হ্যাঁ সাগর বলো। স্যার এই মাস্টারি শব্দটার মধ্যে দিয়ে কোনো রিলিজিয়াস সেন্স কি পাওয়া যাবে, যে দ্যাট দ্য জার্মান সোলজার হ্যাড religious deep knowledge to tell the world that war is not a kind of glorious things, that peace should prevail and we should avoid this kind of war? হ্যাঁ, একটা রিলিজিয়াস যে মানে আইডিয়ালের কথা তো এখানে রয়েছে, যে মার্সির কথাটা, যেটা বাইবেলে খুবই একটা ডমিনেন্ট একটা থিম, মার্সির যে পাওয়ার অফ মার্সি যে কথাটা এখানে রয়েছে, এটা পরে আমরা পাবো। তবে এখানে মূলত পোয়েটিক স্কিলের কথাই বলছে, কারণ ও যে কথাগুলো বলবো তো পোয়েট্রির মধ্যে দিয়ে বলবো, তো অন্য কোনো ভাবে বলবে না। একজন পোয়েট তো পোয়েট্রির মধ্যে দিয়ে কথা বলবে, সে তো অন্যভাবে বলতে পারবে না, তাই না? তাই এখানে ও পোয়েট্রির কথাই বলছে। To miss the march of this retreating world into vain citadels that are not walled, into vain citadels, হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে এই ভেইন সিটাডেলস, এটাও কিন্তু একটা অক্সিমরনিক ফ্রেজ, যে সিটাডেল সেটা কি করে ভেইন হয়, যে সেটা যে ইউজলেস হয়। হ্যাঁ, তাহলে একটা সিটাডেল দ্যাট ইজ এ ফোর্ট্রেস, একটা দুর্গ যেটা কিনা ভেইন, যেটা দ্যাট ইজ নট কেপেবল এনাফ টু গিভ ইউ সিকিউরিটি। বুঝা গেল? তার মানে দুর্গ গড়লেই যে তুমি সিকিওর তা কিন্তু নয়, ওয়েপন বানালেই যে তুমি সিকিওর তা কিন্তু নয়, যে মেবি ইউ যে বিকাম মোর ভালনারেবল, তাই না? সেটা আরো বেশি হতে পারে। সেজন্যই বলছে যে ইনটু ভেইন সিটাডেলস। তাহলে এখানে ভেইন সিটাডেলস বলতে অ্যাকচুয়ালি ওয়ারের কথা বলছে। সো ওয়ার ইজ অলওয়েজ থট টু বি এ কাইন্ড অফ এ citadel, a great defense, a kind of fortress that offers you security, but it is nothing but যেটাকে বলা হয় যে ওই এটা সিউডো সেন্স অফ সিকিউরিটি, যে তোমার মনে হয় যেন যেন তুমি সিকিউর, বাট ইউ আর দ্য মোস্ট যে ইনসিকিউর। হ্যাঁ, যেটা আমরা ওই ম্যাকবেথও পেয়েছিলাম, সিকিউরিটি ইজ মর্টালস চিফেস্ট এনিমি, যে তুমি সিকিউর, তোমাকে সবসময় বোঝানো হচ্ছে যে বাট ইউ আর মোস্ট ইনসিকিউর। আচ্ছা, যাই হোক, তাহলে কি হচ্ছে যে ইনটু ভেইন সিটাডেলস দ্যাট আর নট ওয়ালড, সো এ ফোর্ট্রেস হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ওয়ালড, that is which is actually vulnerable, breakable. ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে তাহলে এখানে ওয়ার ইজ বিং কম্পেয়ার্ড টু এ ফোর্ট্রেস হুইচ ইজ উইদাউট ওয়াল। যেখানে আমরা দেখে থাকি যে ফোর্ট্রেস যে কি করে, ইট গ্যারান্টিজ প্রোটেকশন, হ্যাঁ, এগেনস্ট এনিমি অ্যাটাকস। যেখানে তা হচ্ছে না, হ্যাঁ, যে মেন হ্যাভ রিলাইড অন ওয়ার অ্যাজ এ সেফ গার্ড ফর পিস অ্যান্ড সিকিউরিটি, যেটা আমরা সবসময় ভেবে থাকি। বলছি যে সিটাডেলটাকে এখানে নেশনকে সিম্বলাইজ করতে পারে। Into vain citadels that are not
To meet the march of this retreating world into vain citadels that are not world. আচ্ছা, নেশন। হ্যাঁ, নেশনের কথাটা তুমি বলতে পারো। নেশনের আইডিয়াটা যদিও আহ, উম, সে সময় অতটা স্ট্রং কারণ হচ্ছে হয়নি। এই সময় যখন যুদ্ধ হচ্ছিল তখন তো হ্যাঁ মোটামুটি এটা যদি আমরা একটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ইয়ারে হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ কম্পেয়ার হ্যাঁ করি হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইমে কিন্তু নেশনের তাহলে আইডিয়াটা তো এসেছিল, ঠিকই সেই বলেছো। সময় দাঁড়িয়ে হ্যাঁ। মানে যুদ্ধের হুম। সময়কালে কোনো নেশনই তো সেফ নয়। কোনো নেশনই। যে টাইমটাতে হচ্ছে হ্যাঁ সোশিও হ্যাঁ হ্যাঁ পলিটিক্যাল কনটেক্সটে দেখতে গেলে হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ টাইমটাতে কোনো নেশনই সিকিউর ছিল না। কোনো নেশনই ইভেন দ্য সিকিউর নয়। উইন নেশন ওয়াজ নট সিকিউর অ্যাজ ওয়েল। হ্যাঁ হ্যাঁ, তবে যে So when নেশনকে we নিয়ে তুমি participate হ্যাঁ in war, when we গর্ব করছো সেই নেশনটা তো হুম, আদৌ ইয়ে নয়। আদৌ when you participate in war and when we become the winning nations হ্যাঁ or we become the winner, হুম we assume that we have created a sort of security, but this হুম security is an হুম illusion. So হ্যাঁ, ইলিউশন। war creates an illusion of security. এটাকে আমরা বলতে পারি ইলিউশন, যে war হ্যাঁ creates an illusion of security. অবশ্যই। হ্যাঁ, ইলিউশন অফ সিকিউরিটি, ওয়ার তোমাকে সেই ইলিউশনটা দিচ্ছে। এবং সে কি করছে যে তোমার মধ্যে একটা যে যে ন্যাশনালিস্টিক যে জিল তোমার মধ্যে আহ, যে আহ, যে এনকারেজ করাচ্ছে যে তুমি ইউ বিলং টু এ ঢুকিয়ে নেশন দিচ্ছে। অ্যান্ড দিস নেশন উইল অফার ইউ দ্য সিকিউরিটি। হুম, কিন্তু যে নেশনে আমরা বিলং করছি, protect you. হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই নেশন নিজেই কিন্তু সে প্রোটেক্টেড নয়। হ্যাঁ, তার মানে এই নেশনটা একটা হ্যাঁ সেভাবে দেখা যেতে পারে। ইন্টু ভেন সিটাডলস দ্যাট আর নট ওয়ার্ল্ড। So you belong to a nation that is itself insecure. Then when much blood had clogged their chariot wheels, হুম, এখানে আরেকটু ভিশনারি হয়ে যাচ্ছে। I would go up and wash them from sweet wells. এখানে আমরা দেখছি ওই বিবলিক্যাল একটা থিম চলে আসছে, বিবলিক্যাল অ্যালিউশন হয়ে যাচ্ছে যে সুইট ওয়েলস এর যে কত রেফারেন্সটা রয়েছে। I would go up and wash them from sweet wells. হুম। So, when the war would come to an end, the poet would wash the blood of his hands or wash the blood of others from their hands with the sweet oils. সুইট ওয়েলস আমরা জানি যে সুইট ওয়েল বলতে সেই আহ, মানে সেই ওয়াটার যেটা কি করে আমার পিউরিফাই করে অ্যাকর্ডিং টু খ্রিস্টান যে আইডিয়াস, যেটা হিন্দুইজমে গঙ্গার জলের কথা বলা হয় বা ইসলামে ওই জমজমের পানির কথা বলা হয়। সব ধর্মে এরকম আছে যে কোন এক জলের কথা বলা হয় যেটা পিউরিফাই করে। হুম, এটা একটা রিলিজিয়াস বিলিফ। তাহলে খ্রিস্টান ইডিওলজিতেও সেটা রয়েছে যে সুইট ওয়েলস। এবার এখানে সুইট ওয়েলস বলতে পোয়েট কি সেই সুইট ওয়েলস এর কথা বলছেন, মানে বিবলিক্যাল সুইট ওয়েলস এর কথা বলছেন? অ্যাকচুয়ালি তা নয়। এখানে সুইট ওয়েলস অ্যাকচুয়ালি ইজ মেটাফরিক্যালি ইউজ টু রেফার টু ট্রুথ, দ্যাট আনটোল্ড আনটোল্ড ট্রুথ, যেটার কথা এতক্ষণ বলা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে সেটাই হচ্ছে সুইট ওয়েলস। তাহলে সেই ট্রুথটা যখন মানুষের কাছে পৌঁছবে তখন কি হবে যে দে উইল কমপ্লিটলি যে ফল ব্যাক ফ্রম দেয়ার ওয়ারমঙ্গারিং যে যে টেন্ডেন্সি ও স্পিরিট, সেখান থেকে তারা সরে আসবে। তাহলে অনলি দেন দে কুড বি পিউরিফাইড। হ্যাঁ, সো দ্যাট ইটার্নাল যে ট্রুথ অফ লাভ, যেটা পোয়েট বলছেন যে থ্রু হিজ পোয়েট্রি হি উইল টিচ পিপল অ্যাবাউট দ্য ইটার্নাল যে ট্রুথ অফ লাভ, pity, sympathy, the power of friendship, and goodwill for mankind. These are the actual truths which are to be shared by people. So, when the war is over, the poet will proclaim to the world the deepest of the world and preach the message. এটা হচ্ছে পোয়েটের মেসেজ, বুঝে গেল? So, as a মানে he's taking the যে form of a prophet, the figure of a prophet, who will preach or teach the message of love and universal love. ঠিক আছে, তাহলে এখানে সেই কথাটাই বলা হচ্ছে। উম, আহ,
I would go up and wash them from sweet oils, even with truth. হ্যাঁ, এই যে পরের লাইনে কথাটা বলেই দিচ্ছেন, even with truth that lie too deep for taint. So the truth that he will teach uh, is eternal truth. Truth. হ্যাঁ, এটা হচ্ছে eternal truth because it will never be tainted. কারণ এই ট্রুথটা কখনোই টেন্টেড হবে না, কখনোই যে স্টিগমাটাইজড হবে না। It will never lose its strength or power or relevance. কারণ because he will teach the truth of love, universal love and friendship. কারণ তিনি এগুলোর কথাই বলবেন, আর এটাই হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং ইটার্নাল ট্রুথ। I would have poured my spirit without stint, but not through wounds. তাহলে এখানে তিনি কি বলছেন, যে 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 পোয়েট would gladly sacrifice himself without stint, poured my spirit. That means he would sacrifice, devote his whole life without stint. Without stint means without any reservation, without any limitation, without any restriction. He will sacrifice his life, but not in the war front, not by killing others, but by spreading love. বুঝে গেল? তাহলে এখানে হচ্ছে তার যে প্রসেসটা, সেটা কি, যে হি উইল ব্রিং পিস not by killing but by sacrificing or devoting his life in his mission of spreading love and friendship. But through wounds, stringed, but not through wounds. তাহলে not through wounds মানে হচ্ছে যে not through killing or taking the life of others, not through shedding blood of others, not on the cess of war. Not on the cess of war মানে হচ্ছে যে not on the tax of war, that means on the cost of war. যে যুদ্ধের যে মূল্যে নয়, যে আমিও আমার জীবনকে নিবেদিত করব একজন সোলজার যেমন করে, কিন্তু সোলজার কি করে, অন্যকে হত্যা করার মধ্যে দিয়ে করে, যুদ্ধের মধ্যে দিয়ে করে, কিন্তু আমি তা করব না। মানে আমিও আমার লাইফ স্যাক্রিফাইস করব, কিন্তু সেটা যুদ্ধের মধ্যে দিয়ে নয়। নট অন দ্য সেস অফ ওয়ার, যে নট অ্যাট দ্য কস্ট অফ এ ওয়ার। কারণ আমি আমার লাইফকে স্যাক্রিফাইস করলাম, কিন্তু কি হলো, যে একটা যুদ্ধ হলো, তাহলে কি হলো, যে তার যে কস্ট, মানে তার যে এক্সপেন্সেস, তার যে ক্ষতি, সেটা যে হার্মটা হলো, সেটা তো তাহলে কোনো লাভ হলো না। যে আমি জীবন দিই বা কি লাভ হলো, আমি অনেক সোলজার জীবন দিল, কিন্তু একটা যুদ্ধ হলো, তাহলে লাভ তো কিছু হলো না। সেটাই বলছে নট অন দ্য সেস অফ ওয়ার। তাহলে অনেক মানুষ প্রাণ দিল, এবং সেই প্রাণ দিল কিসের জন্য, অন্যের ভালোর জন্য, যে ফর দ্য সেক অফ লাভ, নট ফর দ্য সেক অফ ওয়ার। সেটাই ওর কথাটা বলছে, এবং তার কয়েকটা উদাহরণও দিয়েছে, যে এরকম কিন্তু উদাহরণ হিস্ট্রিতে আছে। The foreheads of men have bled where no wounds were. There are many people in history who sacrificed their life not through killing, but to spread life. But to spread love. Foreheads of men. এখানে ক্রাইস্টের কথা বলছে, যে Christ was the greatest example of that kind of sacrifice. He sacrificed himself. He experienced the pain in the worst possible manner that we could imagine, but still at the point of his death, when he takes his last breath, even at that point he spreads the message of love and peace. So that is the thing that this poet aspires to. The foreheads of men have bled where no wounds were. I am, এরপরে খুব ইন্টারেস্টিং যে লাইনটা, যেটা হচ্ছে যে ক্লাইমেটিক পয়েন্ট তৈরি হচ্ছে, I am the enemy, you killed my friend. So here an enemy or a dead enemy
is addressing the soldier who belongs to the enemy side as his friend. That is the most striking thing. And at the same time, he says that he was killed by his friend. তাহলে কি হচ্ছে, সে একজনকে বন্ধু হিসেবে আছে, ইভেন দো হি ওয়াজ কিল্ড বাই হিম। তাহলে সে এমন একজনকে বন্ধু বলে অ্যাড্রেস করছে যে তাকে হত্যা করেছে। সো দিস কুড বি দ্য যে মানে কি বলা যেতে পারে, যে একটা আইডিয়াল যে এক্সাম্পল অফ যে যে সেন্স অফ মার্সি, সেন্স অফ যে কম্প্যাশন, যে কি ধরনের কম্প্যাশন থাকলে যে মানুষটা আমাকে হত্যা করেছে তাকে আমি ফ্রেন্ড বলে অ্যাড্রেস করতে পারি। যে এই ধরনের যে মেসেজ, যেটা আমরা এর আগেও যে ছিল না তা নয়, আমরা ওই সিডনির যে গল্পটা আছে সেটা আমরা সবাই জানি, যে গ্রেট ইংলিশ পোয়েট ফিলিপ সিডনি, তিনিও এই ধরনের একটা এক্সাম্পল রেখেছিলেন। তিনি তার এনিমি সোলজার নিজে জল না খেয়ে তাকে ওই জলের বোতলটা, আমরা জানি যুদ্ধক্ষেত্রে জলটা সবচেয়ে ভ্যালুয়েবল থিং, যেটা কেউ শেয়ার করতে চায় না, তো সেটা তিনি তার এনিমিকে শেয়ার করেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে দাই নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন, আমার থেকে তোমার প্রয়োজন বেশি। পোয়েট বলেই সে এরকম ভাবে ভাবতে পেরেছে, মানে কবিদের যুদ্ধে পাঠালে যা হয় আর কি, তো সেরকম ঘটনাই আর কি। তো সেখানে এও তাই বলছে যে আই এম দ্য এনিমি, ইউ কিল্ড মাই ফ্রেন্ড। So there is no the sign of hatred, no sign of anger, no sign of revenge, no sign of যে যে কি বলা যেতে পারে, যে হস্টিলিটি, তাই না? হ্যাঁ, হস্টিলিটি হতে তাহলে পারে, কিছুই hostility, নেই। হ্যাঁ, তাহলে যে enmity। মানুষটা আমার হত্যা করেছে তাকে আমি ফ্রেন্ড বলে অ্যাড্রেস করছি, এবং সেখানে এই ধরনের কোনো সাইন কিন্তু নেই। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, যেটা আমরা ওই চৈতন্য মহাপ্রভুর দর্শনের মধ্যে আমরা দেখেছি। সো আই এম দ্য এনিমি, ইউ কিল্ড মাই ফ্রেন্ড, আই নিউ ইউ ইন দিস ডার্ক। সো হি কুড আইডেন্টিফাই হিম ইজিলি ইভেন ইন দ্য ডার্ক। তাকে খুব ভালোভাবে চিনতে পেরেছেন। এই চেনার কারণটা হতে পারে যে যেহেতু সে এনিমি, তাকে হত্যা করেছে, সেটা একটা কারণ হতেই পারে। কিন্তু আমি যেটা বলবো যে তাকে চিনতে পারার একটাই কারণ হচ্ছে যে দে আর দ্য বোথ, দে আর দ্য যে ভিকটিমস অফ দ্য ওয়ার, দে হ্যাভ যে স্ট্রেঞ্জ অ্যাফিনিটি যে বিটুইন দেম, কারণ দুজন একই, যার ফলে চিনতে কোনো অসুবিধা হয়নি। আই নিউ ইউ ইন দিস ডার্ক, ফর সো ইউ ফাউন্ড ইয়েস্টারডে through me as you jabbed and killed. So he could identify himself by his facial expression, by his frowning, because he looked in the same way when he killed him or jabbed the knife into him. সেম এক্সপ্রেশন যেটা সে দেখতে পারছে, যার ফলে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে। I parried, but my hands are loath and cold. কি বলছে যে I parried, I tried to defend myself, I tried to attack, but I could not. কিন্তু সে পারেনি, because his hands were loath and cold. He was completely numb. He could not kill. তাহলে ও যে হত্যা করতে পারেনি তার কারণ হচ্ছে যে মানে দিস ইজ দ্য পোয়েটিক সেলফ অফ আওয়েন। বুঝা গেল? মানে এখানে দুটো সেলফ রয়েছে, ওয়ান ইজ দ্য সোলজার অ্যান্ড অ্যানাদার সেলফ ইজ দ্য পোয়েট। এই দুইয়ের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। একজন সোলজারের ডিউটি হচ্ছে হত্যা করা, কিন্তু একজন পোয়েটের ডিউটি হচ্ছে যে টু স্প্রেড দ্য মেসেজ অফ লাভ। তাহলে এই দুটো সত্তা একসঙ্গে কিভাবে যে এক্সিস্ট করছে সেটা এখানে দেখাচ্ছে। আই প্যারিড, বাট মাই হ্যান্ডস আর লোথ অ্যান্ড কোল্ড, আই কুড নট কিল ইউ বিকজ আই এম এ পোয়েট, and I know that you are in the similar condition as I am. We are both the victims of war. We are actually
friends. So my hands were loath and cold. Let us sleep now. Let us sleep now. Here sleep means that is eternal sleep, that is death, uh, from which there is no scope of coming back. হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখছি যে লেট আস স্লিপ নাও এবং তারপরে কিন্তু একটা 3টে ডট রয়েছে। দ্যাট ইজ অলসো ভেরি সিগনিফিকেন্ট বিকজ দিস স্লিপ উইল কন্টিনিউ ফর এভার, যেটা এর আগেও বলা হয়েছে যে লাইফ ইন ডেথ কি হচ্ছে যে ইট ইজ অলসো এ কাইন্ড অফ যে পারপিচুয়াল লাইফ। সো দেয়ার ইজ নো স্কোপ অফ যে গেটিং ব্যাক ফ্রম দ্যাট, এটা হতে পারে না এবং সেটাই হচ্ছে তাদের দুঃখের প্রধান কারণ। এবং এখানেও আয়নের যে তার যে একটা প্রিমনিশন, যেটা বারবার পোয়েমের মধ্যে আমরা দেখেছি যে রিপিটেড হচ্ছে, যে প্রিমনিশন দ্যাট হি উড বি কিলড ইন ওয়ার, হিজ অবসেশন উইথ ডেথ, দ্যাট অলসো বিকামস যে ভিজিবল ইন দিস লাইনস। ঠিক আছে, তাহলে যদি আর কারোর কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা আলোচনা করতে পারি। আর কারো কিছু বলার আছে? বা নেক্সট দিনও আমরা আলোচনা করতে পারি, আজকেই বলতে হবে তার কোনো মানে নেই। তোমরা পোয়েমটায় আবার পড়ো, যেখানে যা কিছু তোমাদের রেফারেন্স বুক যেগুলো আছে সেখান থেকে দেখো। যদি আরো কিছু জায়গাগুলো পাও যেগুলো হয়তো আমি অ্যাড্রেস করিনি, তাহলে সেগুলো আমরা নেক্সট দিনও আলোচনা করতে পারি। আচ্ছা, কেউ দেখি কোনো কোয়েশ্চেন কেউ এখানে লিখেছে মনে হচ্ছে। নবনীতা, হ্যাঁ ওইটাই আমি বলছিলাম যে আই ওয়াজ কারেজিয়াস এনাফ টু গো এগেইনস্ট দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, this also requires courage to go against the world, to go against the established truth. তাহলে এটা একটা বড় কারেজ। লাভ, ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্রাদারহুড। হ্যাঁ, লাভ, ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্রাদারহুড। ব্রাদারহুড কথাটা একটু সমস্যাজনক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমিতা, ওই একটা জায়গায় যেটা বললে না যে আই নিউ ইউ ইন দিস ডার্ক, হ্যাঁ, এই যে ডার্কের মধ্যে বা ডার্কনেসের মধ্যে কিভাবে চিনতে পারলো। আর একটা জিনিস এটা হতে পারে যে মানে দ্যাটস দ্য ডেড, মানে দ্য ডেড সোলজার ইজ এনলাইটেন্ড বাই দ্য পিটি অফ ওয়ার, দ্য প্রোফাউন্ড নলেজ, হি ইজ এনলাইটেন্ড বাই দ্য প্রোফাউন্ড নলেজ। তো সেই নলেজের যে একটা এনলাইটনিং পাওয়ার আছে, তো সেখান থেকে ওই ডার্কনেসের মধ্যে রিকগনাইজ করতে পারার ব্যাপারটা হতে পারে আর কি, আমার এটা মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এই পোয়েমটা তো খুব মানে প্রত্যেকটা লাইনই খুব মানে খুবই ক্রিপ্টিক আর কি, যার ফলে নানান ভাবে এটাকে দেখা যায়, সেই সুযোগটা এখানে রয়েছে। আচ্ছা, হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে লাভ, ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্রাদারহুড, এই হ্যাঁ অবশ্যই এগুলোর কথা বলছে। ব্রাদারহুড কথাটা আমার একটু আপত্তিজনক, সেজন্য আমি ব্রাদারহুড কথাটা ইউজ করি না। আর হচ্ছে আফটার ডেথ নো এনমিটি এক্সিস্টস। হ্যাঁ অবশ্যই, মৃত্যুর পরে কোনো এনমিটি থাকে না। মৃত্যুর পরে এনমিটি থাকে না বিকজ উই অল বিকাম, কারণ মৃত্যুর পরে কিছু থাকে না, সেই জন্যই এনমিটি থাকে না। এটাই, এছাড়া এটার আর কি যুক্তি হতে পারে? কারণ আমাদের যত এনমিটি সবকিছুই তো বাহ্যিক যা কিছু এইগুলো নিয়ে, সেগুলোর বাইরে গেলে আমাদের আর এনমিটি থাকে না, সেই জন্য মৃত্যুর পরে আর কোনো এনমিটি নেই। দ্য ফিলিংস অফ হেট্রেড ইজ গন। হ্যাঁ, ফিলিং অফ হেট্রেড ইজ গন। আচ্ছা, তাহলে এই হলো, তাহলে আজকে মোটামুটি আলোচনা আমাদের এই হলো। অনেকের রেসপন্স গুলো খুব ভালো ছিল। যাই হোক, তোমরা তাহলে এটা এটা ভালো করে পড়ো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা পরের দিন আলোচনা করব।
তাহলে স্যার হ্যাঁ 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 পরের দিনকে স্যার তাহলে কি নতুন কি স্টার্ট করবেন? আমাদের ওই ওয়ার্ল্ড ইজ টু মাচ ওইটাই স্যার বাকি রয়েছে। ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ওইটা? হ্যাঁ 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 আচ্ছা, ওটা হলেই কি হয়ে যাবে? হ্যাঁ স্যার আমাদের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে।